মূল্য পর্ব ৬ লিখেছেন সাদিয়া সুলতানা মনি। ঈশিতা বাসায় এসে জামা কাপড়গুলো তার মাকে দেখায়। ঈশিতার মাও কাপড়গুলো বেশ প্রশংসা করে, বলে, ওরের বউটা কত গুণে গুণান্বিত রে ইস্যু, সংসারের সব কাজ সামলে আবার এসবও করছে। বলতে হবে আমার বোন কোনো এক পুণ্যের বিনিময়ে এমন বৌমা পেয়েছে। যেমন তার ব্যবহার তেমনই তার হাতের কাজ, মাশাআল্লাহ। ঈশিতা মায়ের কথা শুনে মুখ বেঁকিয়ে বলে, বড় ভাবির ব্যবহার আগে ভালো ছিল আম্মু, এখন দুটো টাকা কামিয়ে দেমাগ বেড়ে গিয়েছে। তুমি জানো আমার থেকে এসব কাপড়ে টাকা রেখেছে। মেয়ের কথা শুনে ঈশিতার মা চোখ বড় বড় করে নেয়, বিস্ময় নিয়ে বলে, কি বলিস? আত্মীয়দের থেকে আবার দাম নেওয়া কিসের? কি জানি ৬,৫০০ টাকা নিয়েছিল ড্রেসগুলোর, আমার কাছে তো ২,০০০-এর মতো ছিল। এটা বলাই সে বলে তার বিকাশ নাম্বার নিয়ে আসতে, পরে যেন বিকাশ করে দেই। অরিত্র ভাইয়া সামনে ছিল আমাদের, পরে সেই আমার ড্রেসগুলোর দাম পরিশোধ করে। বৌমা সেটা নিলেও এরপর দুই মা মেয়ে মিলে কিছু নীলার বদনাম করে। কথাবার্তা শেষ করে ঈশিতা চলে যায় নিজের রুমে। অন্যদিকে ঈশিতার মা ফোন নিয়ে কল লাগায় বড় বোনের কাছে। কাপড়ের মূল্য নেওয়ার পুরো বিষয়টা আরেকটু তেল মশলা মিশিয়ে এমনভাবে উপস্থাপন করে নীলার শাশুড়ির কাছে যে ভদ্রমহিলার মনেও নীলার জন্য একটা ক্ষোভের জন্ম নেয়। কিন্তু সে তৎক্ষণাৎ কিছু বলেন না এ বিষয়ে, সময় বুঝে ঝাঁজ উঠাবেন এই ঘটনার। এরই মাঝে কেটে যায় আরও কিছুদিন। অরিত্র বহু আগে থেকে প্ল্যান করে রেখেছিল তাদের বিবাহ বার্ষিকীটা জাঁকজমকপূর্ণভাবে পালন করবে। নীলার কাছে সেদিন সে নিজের সকল কাজের জন্য মাপ চাইবে, কিন্তু বিধিবাম তাদের বিবাহ বার্ষিকীর কয়েকদিন আগে হুট করেই অরিত্রের ভাইরাল ফিভার হলো। তার করা প্ল্যানগুলো একটাও বাস্তবতার মুখ দেখতে পারে না। তার অসুস্থতার মধ্যেই তাদের বিশেষ দিনটি হেলায় চলে যায়। প্রতিবারের মতো এবার নীলাও কোনো আগ্রহ দেখিয়ে কোনো উদযাপন করে না। এমন না যে তার মনে নেই, আছে ঠিকই, কিন্তু তাদের মতো কোনো উদ্দীপনা পায় না ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনের। অরিত্র সেবা, সংসারের কাজ ও বিজনেসের কাজ করতে করতেই কোথা দিয়ে দিনটি কেটে যায় সে টেরও পায় না। অন্যদিকে অরিত্রের নিজের অবহেলার কারণে সাধারণ জ্বরটুকু তাকে হাসপাতাল অবধি নিয়ে যায়। টেস্ট করে জানা যায় তার টাইফয়েড হয়েছে। ডাক্তার কিছুদিন অরিত্রকে হসপিটালে ভর্তি থাকার জন্য পরামর্শ দেয়। নীলা সংসারের সব কাজ সামলে নিজের বিজনেস সামলে যথাসম্ভব অরিত্রের খেয়াল রাখার চেষ্টা করে। ছোট থেকেই অরিত্রের ওষুধ খাওয়া নিয়ে বড্ড অবহেলার কাজ করে। তার একবেলা জ্বর না আসলে পরের বেলা সে ওষুধ খায় না। নীলা বেশি জোরাজুরি করলে তার সাথে উল্টো মেজাজ দেখায় অরিত্র। ফলস্বরূপ জ্বর ভালো করে সারেই না। এই অবহেলার কারণে তার শরীর অনেক বেশি খারাপ হলে তাকে হসপিটালাইজড করা হয়। অরিত্রের অসুস্থতার কথা শুনে একে একে ঢাকায় থাকা তাদের সকল আত্মীয় স্বজন তাকে দেখতে আসে। অরিত্রের ছোট ভাই ও তার স্ত্রী, তার বড় বোন ও তার হাজবেন্ড, ছোট বোনের শ্বশুর বাড়ির লোক, অরিত্রের খালামণি ও ঈশিতা। অন্যদিকে ছেলের অসুস্থতার কথা শুনে স্বাভাবিকভাবেই অরিত্রের বাবা মা ঢাকায় আসে তাকে দেখতে। সামান্য জ্বর পরবর্তীতে টাইফয়েডের রূপ নেওয়ায় অরিত্রের মা বেজায় রেগে যায় নীলার উপর। অরিত্রের মা কোনো ঘটনা না জেনেই, কোনো বিশ্লেষণ না শুনেই কেবিন ভর্তি মানুষের সামনেই নীলাকে অপবাদ দেওয়া শুরু করে। আমার ছেলের অসুস্থতার জন্য তুমিই দায়ী। তোমার কাজের জন্য আমার ছেলের খাওয়া দাওয়ায় নিশ্চয়ই ঘাটতি পড়েছে, যার কারণে সামান্য জ্বর তাকে আজ হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে। বউ মানুষের আবার টাকা কামানো লাগবে কেন? তোমাকে কোন জিনিসটা আমার ছেলে দিচ্ছে না? বিয়ের সময় তো তোমার পরিবারকে বলেই এনেছিলাম তোমায়, আমরা তোমাকে বাইরে কোনো চাকরি বাকরি করতে দেব না। লজ্জায় অপমানে নীলার চোখে পানি চলে আসে। ঈশিতা ও তার মা ঠোঁট টিপে হাসতে থাকে। অরিত্র বোনও মায়ের সাথে তাল মেলায়। অরিত্রের ছোট ভাইয়ের বউ কাকলি কিছু বলতে চায় নীলার হয়ে, কিন্তু তার স্বামী তার হাত টেনে ধরে থামিয়ে দেয়। অরিত্রের মা আবারও বজ্র কণ্ঠে বলে ওঠে, শোনো বৌমা, তোমাকে আজ আমি সাপ সাপ একটা কথা বলে দিচ্ছি।
হয়তো তুমি আগের মতো শুধু সংসারটাই করবে। তোমার সকল ধ্যান জ্ঞানে থাকবে আমার ছেলে। আর সংসার না হয় তোমার ব্যবসা। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোনটা বেছে নিবে, স্বামী, সংসার নাকি ব্যবসা? কথাটা শুনে নীলার বুক মোচড় দিয়ে ওঠে।